ঘরে প্রবেশ করতে আমার নাকে একটি গন্ধ ভেসে উঠল। কোনো মরা প্রাণী মরে থাকার পর যেরকম গন্ধ আসে ঠিক সেরকম লাগছিল গন্ধটি। এমন সময় উপর থেকে একটি আওয়াজ কানে আসলো। আমার মনে হচ্ছিল কেউ যেন উপরে বসে হাসছে। ধীরে ধীরে এগোতে থাকি। উপরে যাওয়ার পর দেখলাম এক ভয়ানক দৃশ্য। দেখলাম আমার মেয়ের মুখে লেগে আছে লাল রক্ত এবং আমার পোষা বিড়ালটি আমার মেয়ের সামনে পড়ে ছটফট করছে। হ্যালো, আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। ভয়েস অফ সজীব ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আরও একটি নতুন ও লোমহর্ষক ঘটনা নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করিয়েন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। তো চলেন আজকের ভিডিওটা শুরু করি। মানুষ অভ্যাসের দাস কথাটি অনেক আগ থেকে প্রচলিত আছে। কথাটা যে মিথ্যা নয় তা রহমানকে দেখলে যে কেউ সহজে বুঝতে পারবে। রহমান তারেক সাহেবের বাড়িতে কাজ করে। তার পরিবারের কেউ আর বেঁচে নেই বলে তারেক সাহেব তাকে নিজের বাসায় রাখে। বিশাল এই বাড়িতে রহমান ও তারেক সাহেব ছাড়া অন্য কেউ থাকে না। রহমান প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে, তারপর তারেক সাহেবকে ডেকে দেয় এবং সকালে নাস্তা তৈরি করে। গত 20 বছর এমনভাবেই সবকিছু চলছে, আজও তার ব্যতিক্রম হয়নি। সকালে তারেক সাহেবকে ডাক দিয়ে রহমান বলল, তারেক সাহেব, নিচে কোনো এক ভদ্রলোক আপনার সাথে দেখা করতে এসেছে। খুব বিপদে পড়ে সে নাকি এখানে এসেছে। তারেক সাহেব বিছানা ছেড়ে নিচে নামলেন। দেখলেন মোটা সাটা বিশাল দেহী এক লোক সোফার উপর বসে আছে। লোকটির চোখের নিচের কালো দাগ দেখলে যে কেউ সহজে বুঝতে পারবে যে লোকটি কোনো এক দুশ্চিন্তার কারণে ঠিকমতো অনেকদিন ঘুমাতে পারেনি। কোনো এক চিন্তা যেন তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। সেই চিন্তা তার জীবনে কালো মেঘের মতো যে উকি দিচ্ছে তা বুঝতে তারেক সাহেবের দেরি হলো না। তারেক সাহেব লোকটির দিকে তাকিয়ে বললেন, আমি তারেক, আপনি আমাকে খোঁজ করছেন কেন? আপনাকে তো চিনতে পারলাম না। জি, আমার নাম সামিন, বড় এক বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমার মেয়েটা মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে। গত কয়েক মাস ধরে আমার মেয়ের সাথে ঘটা সব অদ্ভুত ঘটনা দেখে আমি না এসে পারলাম না। অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো উপকার পেলাম না, তাই আপনার কাছে আসা। আপনি আমার শেষ ভরসা। বলে লোকটি চুপ করে রইলেন। তারেক সাহেবও কিছুক্ষণ চুপ করে থাকার পর বললেন, আপনি আমাকে বলুন কি প্রবলেম আপনার মেয়ের, আমি আপনাকে সাহায্য করব। তারপর লোকটি বলতে শুরু করলো, আমার মেয়ের নাম প্রাপ্তি। সে এবার নতুন কলেজে উঠেছে মাত্র। আমার মেয়েটি সবসময় হাসি খুশি থাকতো। কোনো প্রবলেম হলে আমাকে বলতো। এমনভাবে সুন্দর করেই আমাদের দিন কাটছিল। একদিন অফিস থেকে ঘরে ফিরে যাই। ভীষণ ক্লান্ত ছিলাম আমি সেই দিন। ঘরের সামনে এসে দেখি ঘরে তালা ঝুলানো। মাঝে মাঝেই আমার মেয়ে তার বান্ধবীদের সাথে বাইরে বেড়াতে যায়। মনে করেছিলাম আজও হয়তো সে ঘুরতে গেছে। আমার কাছে একটা এক্সট্রা চাবি ছিল। তালা খুলে ঘরে প্রবেশ করি। ঘরে প্রবেশ করতে আমার নাকে একটি গন্ধ ভেসে উঠল। কোনো মরা প্রাণী মরে থাকার পর যেরকম গন্ধ আসে ঠিক সেই রকম লাগছিল গন্ধটি। এমন সময় উপর থেকে একটি আওয়াজ কানে আসলো। আমার মনে হচ্ছিল কেউ যেন উপরে বসে হাসছে। ধীরে ধীরে এগোতে থাকি। উপরে যাওয়ার পর দেখলাম এক ভয়ানক দৃশ্য। দেখলাম আমার মেয়ের মুখে লেগে আছে লাল রক্ত এবং আমার পোষা বিড়ালটি আমার মেয়ের সামনে পড়ে ছটফট করছে। আমাকে দেখে আমার মেয়ে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি তার দিকে এগিয়ে যাব, এমন সময় সে হাসা বন্ধ করে দিয়ে কান্না শুরু করলো এবং তখনই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। এইসব কথা বলেই তিনি চুপ হয়ে গেলেন। তারিক বলল, তারপর কি হলো? তিনি বললেন, তারপর আমি আমার মেয়েকে ডাক্তার দেখিয়েছি। অবাক করার মতো বিষয় হলো সে ঘরে কি কি কাণ্ড করেছে তার একটাও তার মনে নেই। তারপর কয়েকদিন এরকম কোনো প্রবলেম হয়নি। পরের দিন আমি অফিস যাওয়ার আগে আমার মেয়ের ঘরে তাকে দেখতে যাই। আমি দেখলাম আমার 19 বছরের মেয়ে বিছানায় প্রসাব করে দিয়েছে। এমনকি সে ওই বিছানায় শুয়ে আছে। আমি এইসব কিছু দেখে ভয় পেয়ে ঘরের আয়া ফাহিমাকে ডাকি। ফাহিমা এসে অনেক ডাকার পরও সে উঠলো না। ফাহিমা তার বিছানা ঠিক করে দিল। ওই দিন আর অফিস গেলাম না। আমি বারান্দায় বসে আছি, এমন সময় ফাহিমা এসে বলল প্রাপ্তি নাকি ঘুম থেকে উঠে অদ্ভুত সব কথা বলছে এবং ঘরের জিনিসপত্র যা পাচ্ছে ছুঁড়ে ফেলে দিচ্ছে। আমি আমার মেয়ের ঘরে গিয়ে দেখি আমার মেয়ে ঘরের কোণে বসে আছে এবং কি যেন বলছে। আমি আমার মেয়ের দিকে এগিয়ে গেলাম। তার সামনে গিয়ে বললাম, মা। প্রাপ্তি, মা, আমার কি হয়েছে তোর? তখনই সে আমার দিকে তাকালো এবং কি কতগুলো বললো তা বুঝে উঠতে পারলাম না। তারপর সে আমার দিকে একটি ফুলদানি ছুঁড়ে মারলো। আমি তার দিকে এগিয়ে যাওয়ার সাহস পেলাম না।
সে আমার সামনে একটি তেলাপোকাকে গিলে খেয়ে ফেললো। এইসব দেখে আমি বাহির হয়ে কি করব বুঝে উঠতে পারছিলাম না। এমন সময় ফাহিমা এসে বলল, আমার মেয়ের উপর নাকি শয়তান ভর করেছে। সে আমাকে আপনার ঠিকানাটা দিল। সবকিছু শুনে তারেক সাহেব অবাক হয়ে গেলেন এবং ভাবতে লাগলেন মেয়েটির সেই করুণ দশা। কিছুক্ষণ পর বললেন, আমি আপনার সাহায্য করতে চাই। আমি আজই আপনার সাথে আপনার বাড়িতে যাব। তারেক সাহেব ছোটবেলা থেকে এইসব ভূত প্রেতে বিশ্বাস করত এবং তার ধারণা দেখা না গেলেও এইসব কিছু আছে। তাই তিনি এইসব বিষয়ে অনেক জ্ঞান লাভ করেছেন। অনেক দোয়া, অনেক কিছু তিনি জানেন যাতে একটি অশরীরীকে দুর্বল করা যায়। এমন এক দুইটা প্রবলেমও সলভ করেছেন তিনি। তাই তাকে সবাই এইসব কাজের জন্য যোগ্য মনে করেন। তিনি নাস্তা করার পর সামিন সাহেবের সাথে বেরিয়ে গেলেন। প্রায় 30 মিনিট পর তারা একটি বাড়ির সামনে এসে উপস্থিত হলো। বাড়ির পিছনে অনেক গাছপালা, সামনে বিশাল এক দরজা এবং ভিতরে একটি বড় পুকুর। তারেক সাহেব গেটে প্রবেশ করার পরে কোনো এক দমকা হাওয়া এসে তাকে অতিক্রম করে চলে গেল। তিনি সোজা ঘরের দিকে এগোতে লাগলেন এবং ঘরের চারপাশটা ভালো করে দেখে নিলেন। তারেক সাহেব তারপর সামিন সাহেবের সাথে ঘরে প্রবেশ করলেন। তারেক সাহেব তারপর মেয়েটির ঘরের দিকে যায়। তারেক সাহেব ঘরে প্রবেশ করে দেখলো মেয়েটি বিছানায় শুয়ে আছে। ধীরে ধীরে সামিন সাহেব তার মেয়ের সামনে এগিয়ে যায় এবং তার মেয়েকে ডাকতে থাকে। প্রাপ্তি নামের মেয়েটি হঠাৎ চোখ খুলে বাবার দিকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে সে বলে উঠল, বাবা, আমাকে বাঁচাও বাবা। বাবা, আমি মনে হয় আর বাঁচবো না। আমি আমার বিছানায় ঘুমোবার সময় কাল রাতে কেউ আমার গলা টিপে ধরে। আমার বুকের হাড়গুলো মচকে যায় ব্যথায়, কিন্তু কেন যে দমটা বের হয়ে যায় না তা বুঝে উঠতে পারি না। তারেক সাহেব সব কথা শুনে কিছুটা হয়তো অনুমান করতে পেরেছেন মেয়েটির সাথে কি ঘটেছে। তা জানতে তারেক সাহেব বেকুল হয়ে উঠলেন। তারেক সাহেব ওই দিন ঘর থেকে বেরিয়ে গেলেন। কয়েকদিন পর সামিন সাহেবের আরেকটা কল এলো। তিনি বললেন, তারেক সাহেব, আমার বাসায় আসুন, দেখে যান কি হচ্ছে। কোনো কথা না ভেবে তারেক সাহেব গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন। কিছুক্ষণ পর সামিন সাহেবের বাড়ির সামনে এসে উপস্থিত হলো সে। সামিন সাহেব বাইরে দাঁড়িয়ে আছে দেখে সোজা সামিন সাহেবের দিকে এগিয়ে গেলেন তিনি। সামিন সাহেব বলল, আমার মেয়ে উপরে আছে, তাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছি আমরা, চলুন দেখবেন কি হয়েছে তার। তারেক সাহেব প্রাপ্তি নামক মেয়েটির দিকে এগিয়ে যেতে লাগলেন। এমন সময় মেয়েটি তারেক সাহেবের দিকে তাকিয়ে বললেন পুরুষের গলায়, ও আমার Dad is coming. She is cursed. She is finished. মেয়েটি ইংরেজিতে অনর্গল কথা বলছে এবং একজন নয় 6 জন ভিন্ন মানুষের গলা শুনতে পেলেন তারেক সাহেব। তার মানে কি মেয়েটির শরীরে 6 জন আলাদা আলাদা শয়তান আবাস করেছে? তারা কি চায় মেয়েটির থেকে? তারেক সাহেব বাইরে বেরিয়ে সামিন সাহেবকে বললেন, আমার এক বন্ধু আছে, সে এইসব শয়তানদেরকে তাড়াতে পারেন। একটি বিশেষ প্রক্রিয়ায় তিনি সেই শয়তানের সাথে কথা বলবেন, যাকে তাদের ভাষায় বলা হয় এক্সোরসিজম। অনেক আগ থেকে এই প্রক্রিয়া চলমান আছে খ্রিস্ট ধর্মে। সামিন সাহেব রাজি হলেন। বিকাল করে তারেক সাহেবের বন্ধু প্রশান্ত আসলেন। সে এসে তারেক সাহেব ও সামিন সাহেবকে নিয়ে ঘরে প্রবেশ করলেন। মেয়েটিকে বেঁধে ফেলা হলো এবং প্রশান্ত তার সাথে থাকা কয়েকটি উপকরণ বাহির করলো। তারপর ঘরের সকল দরজা জানালা বন্ধ করে দিয়ে বলতে লাগলো, ও মাই হলি গড, প্লিজ সেভ ইউর চাইল্ড। কিছুক্ষণ পর মেয়েটির উপর এক ধরনের পানি ছিটিয়ে দিল। মেয়েটি তখনই ঘুম থেকে উঠে গেল। তার চোখ দুটি ছিল লাল রক্তের মতো। ঘুম থেকে উঠে সে জোরে জোরে হাসতে লাগলো। প্রশান্ত জিজ্ঞেস করলো, কে তুমি? কি চাই তোমার? তখনই মেয়েটি পুরুষের গলায় বলে উঠল, তাকে চাই, রক্ত চাই, প্রাণ চাই। দিদি, পারবে দিদি? বলে মেয়েটি আবার হাসতে লাগলো। প্রশান্ত তার হাতে থাকা একটি দণ্ড মেয়েটির মাথায় লাগিয়ে অনেকক্ষণ কি কতগুলো পড়তে লাগলো। কিছুক্ষণ চিৎকার করার পর মেয়েটি চুপ হয়ে গেল। প্রশান্ত মেয়েটিকে ছেড়ে দেওয়ার পরে মেয়েটি মাটিতে পড়ে গেল। প্রশান্ত তারেক সাহেবের দিকে তাকাতেই মেয়েটি পিছন থেকে তার গলা টিপে ধরলো এবং অন্য একজন পুরুষের গলায় ইংরেজিতে কি কতগুলো বলতে লাগলো। আমরা সবাই তাকে ধরে রাখি। এমন সময় মেয়েটি তার বাবা সামিন সাহেবের মুখে থুতু মারল। মেয়েটি এরকমভাবে সেই দিন 3 জন ভিন্ন মানুষের গলায় কথা বলছিল। বাহির হয়ে প্রশান্ত বলল, সামিন সাহেব, আপনার মেয়ের খুব বিপদ। 1 বা 2 জন নয়, 3 জন শয়তান লুকিয়ে আছে আপনার মেয়ের শরীরে। আমার কিছুই করার নেই, তারা অনেক শক্তিশালী। তারা কেন আপনার মেয়ের উপর ভর করেছে, কেন তারা আপনার মেয়েকে মারতে চায় তা আমি বুঝে উঠতে পারছি না। সামিন সাহেব অবাক হয়ে গেলেন সবকিছু শুনে। মেয়েকে বাঁচাতে কি কিছুই করার নেই তার? এমনইভাবে কি তার মেয়েটি হারিয়ে যাবে না ফেরার জগতে? তারেক সাহেব বললেন, হতাশ হবেন না, শয়তানের চেয়েও আমাদের সৃষ্টিকর্তার ক্ষমতা অসীম। তারপর প্রশান্তের দিকে তাকিয়ে বলল, প্রশান্ত, কিছুই কি করার নেই? মেয়েটির শরীর থেকে অশুভ সেই অশরীরী শয়তানগুলোর কি কোনো ব্যবস্থা করা যাবে না? প্রশান্ত বলল, উপায় তখনই বেরিয়ে আসবে যখন আমরা জানতে পারব কেন সামিন সাহেবের মেয়েকে তারা টার্গেট করেছে।
প্রাপ্তির সাথে তাদের সম্পর্কটা কি তা জানতে পারলে হয়তো কিছু করা যেতে পারে। তারপর প্রশান্ত সামিন সাহেবকে সাহায্য করবে বলে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর তারেক সাহেব ঘরে ফিরে আসেন। ঘরে এসে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালে তার চাকর রহমান এসে জানায় যে প্রশান্ত নাকি কাল রাতে আত্মহত্যা করেছে। শুনেই তিনি চমকে যান এবং সোজা বেরিয়ে যান প্রশান্তের বাড়ির দিকে। তারেক সাহেব দেখলেন প্রশান্ত ঝুলে আছে ঘরের মাঝখানের একটি ফ্যানে। তার চোখ দুটি যেন তাকিয়ে আছে তারেক সাহেবের দিকে। তারেক সাহেব বুঝতে পারলেন না তার এই আচমকা মৃত্যুর কারণ। প্রশান্ত হয়তো শেষ ভরসা ছিল মেয়েটিকে বাঁচানোর। তিনি ভাবতে ভাবতে বাসায় চলে গেলেন। এমন সময় ফোনটি বেজে উঠল। ফোন রিসিভ করতেই কানে ভেসে আসলো সামিন সাহেবের গলা। তিনি বললেন তার মেয়ে নাকি কাল রাত থেকে কিছু খাচ্ছে না এবং বারংবার বলছে আই এম কার্সড। আমার মেয়েকে সবাই বেঁচে রেখেছি, আপনি প্রশান্তকে নিয়ে আসুন, সামিন সাহেব বলল। সামিন সাহেবকে প্রশান্তের মৃত্যুর খবর জানালেন তারেক সাহেব। সামিন সাহেবও হয়তো এরকম কিছুই আশা করেননি। তারপর তারেক সাহেব সামিন সাহেবের বাড়িতে গেলেন। বাড়িতে এক প্রকার নীরবতা বেঁধে আছে, সবাই চুপ করে আছে। তারেক সাহেবকে দেখে সামিন সাহেব বলল, আমার মেয়েটা কাল রাত থেকে কিছু খায়নি, আপনি আমার মেয়েটিকে বাঁচান। তারেক সাহেব তারপর মেয়েটির ঘরের দিকে এগিয়ে গেলেন। ঘরে প্রবেশ করে তিনি দেখলেন প্রাপ্তি ঘরের কোণে বসে আছে। ভয়ে ভয়ে তিনি এগিয়ে গেলেন। ঠিক তখনই মেয়েটি বলল, কাকা আমাকে বাঁচাও, ওরা আমাকে অনেক কষ্ট দেয়, আমাকে কেউ বাঁচাও। বলতে বলতে মেয়েটি হঠাৎ দানবীয় হাসি শুরু করলো। তারেক সাহেব মেয়েটির হাত শক্ত করে ধরে উচ্চ স্বরে সূরা পড়তে লাগলেন। মেয়েটি আরো জোরে চিৎকার করতে করতে আওয়াজ করতে লাগলো। তারেক সাহেব বলল, বল কেন কেন মেয়েটার শরীরে এসেছিস, কেন ওকে মারতে চাস তোরা? তখনই একটি কথা বলেই মেয়েটি বেহুশ হয়ে যায়। মেয়েটি বেহুশ হওয়ার আগে একটি কথা বলেছিল, সেটা হলো কবর। তারেক সাহেব বুঝতে পারলেন না কেন মেয়েটি কবর কবর বলছিল। তারপর মেয়েটিকে একটি সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। তারেক সাহেব প্রাপ্তির বই খাতা ডায়েরি সবকিছু তলপাড় করে খুঁজেন, কিন্তু এমন কিছুই পাননি। প্রাপ্তির অবস্থা ক্রমেই খারাপের দিকে এগোতে লাগলো। এমন সময় তারেক সাহেব একদিন প্রাপ্তিদের বাড়ি থেকে একজন মহিলাকে বেরিয়ে যেতে দেখলেন। তার হাতে কিছু একটা ছিল যা তারেক সাহেব দেখেননি। তারেক সাহেব গেটের সামনে অনেক মাটি দেখতে পান। তাহলে কেউ কি বাগান থেকে মাটি খুঁড়ে কিছু নিয়ে গেছিল? সামিন সাহেবকে নিয়ে বাগানের চারপাশ অনেক খুঁজলেন, কিন্তু কোনো মাটি খোঁড়ার চিহ্ন এমন কিছুই পাননি তারেক সাহেব। বিষয়টা অনেক ভাবালো তাকে। উপর থেকে হঠাৎ এক চিৎকার শুনতে পেয়ে তারা উপরে গিয়ে দেখে সামিন সাহেবের কাজের লোক বেহুশ হয়ে পড়ে আছে। সবাই অনেক চেষ্টা করার পরও তার জ্ঞান ফিরল না। সামিন সাহেব ডাক্তার ডাকলেন। কিছুক্ষণ পর তার হুঁশ আসলো। তারেক সাহেব তাকে বললেন, কি হয়েছিল, কেন তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে? মেয়েটি শুধু একটি কথাই বলছিল, কবর কবর। তারপর থেকে ফাহিমাকে আর সামিন সাহেবের ঘরে আসতে দেখেনি কেউ। কি রহস্য, কেন সবাই কবর কবর করছে? এইসব কিছু জানতে দেখবেন ভিডিওর সেকেন্ড পার্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং গল্পটি যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের জানাবেন, ভালো না লাগলেও জানাবেন। আপনার কমপ্লিমেন্ট আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং গল্পটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট অবশ্যই পার্ট 2 লিখবেন, যাতে আমরা পার্ট 2 আপনার জন্য তাড়াতাড়ি দিতে পারি।